সুধী দর্শক মণ্ডলী, আবারও অনেক দিন পর উপস্থিত হলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বহুদিন পরে এই ভিডিওটি বানানোর উদ্যোগ আমি নিয়েছি বিশেষ কয়েকটি সমস্যার কথা চিন্তা করে, এবং আমি মনে করছি যে ডাক্তার হিসেবে আমার প্রফেশনাল এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই মেসেজগুলো আপনাদেরকে আমার দেয়া দরকার। আজকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে আলোকপাত করব, যে ব্যাপারে আমাদের খুব কম মনোযোগী আমরা দিয়ে থাকি। সেই সমস্যাটি হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, যে নামেই আমরা অভিহিত করি না কেন। ডাক্তার হিসেবে একটি ব্যাপার প্রায়শই আমি পর্যবেক্ষণ করে থাকি। দেখা যায় যে রোগীরা যখন আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কোনো রোগ সম্পর্কে তারা অত্যন্ত সন্দিহান থাকে বা কোনো রোগ সম্পর্কে তারা আতঙ্কিত থাকে, যেমন থাইরয়েড এবং অন্যান্য হরমোনের সমস্যা। সামান্য কিছু 19-20 হলেই তারা এই ব্যাপারে আতঙ্কিত হয়ে যায়। অন্যদিকে কিছু রোগ যেমন হাই প্রেশার বা ডায়াবেটিস যতই অনিয়ন্ত্রিত থাকুক না কেন, আপনারা এই ব্যাপারে মোটেই মনোযোগ দেন না এবং মনে হয় যেন এগুলো চিকিৎসা না করলেও চলে। কেন এই তারতম্য? আমি অনেকদিন ধরে চিন্তাভাবনা করার চেষ্টা করেছি যে কেন এই রোগগুলো সম্পর্কে আপনারা মোটেই মনোযোগ দেন না, এবং আমার মনে হয়েছে যে এই ব্যাপারে আপনাদেরকে জানানো অত্যাবশ্যক। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। কিছু ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে বিরাজ করে, সেগুলো আগে একটু আমি বলি। যেমন প্রথম কথা, রোগীরা প্রায়শই বলে থাকেন যে উচ্চ রক্তচাপ তো কোনো লক্ষণ তৈরি করছে না, আমি তো দিব্যি ভালো আছি, আমি কেন চিকিৎসা করব। আরেকটি ভুল ধারণা আমাদের রোগীদের মধ্যে বিরাজ করে, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ একবার যদি নিয়ন্ত্রণে চলে আসে, তারা প্রায়শই ঔষধটি বন্ধ করে দেন এবং রোগীর কাছে যাওয়াও বন্ধ করে দেন। তাহলে সেটাও সঠিক কিনা, এই সমস্ত প্রশ্নের আমরা উত্তর দিব। তবে তার আগে আমরা কিছু প্রাথমিক কথাবার্তা বলে ফেলি। তাহলে উচ্চ রক্তচাপ কাকে বলে? আপনি চিন্তা করেন যে আপনার বাসায় যে পানির পাইপটি আছে, পানির পাইপের দিয়ে পানি প্রবাহ করছে। এই যে পানির প্রবাহ যেই গতিতে প্রবাহিত হচ্ছে, যদি আমরা ধরে নিই যে আমাদের শরীরের রক্তনালীগুলোর পানির পাইপের মতো, এবং তার মধ্যে দিয়ে যে রক্তের প্রবাহ হচ্ছে, এটাই হচ্ছে রক্তচাপ। এই প্রবাহটা কত গতিতে হচ্ছে সেটার একটা নির্দিষ্ট কাট অফের উপরে ডিপেন্ড করে উচ্চ রক্তচাপ কাকে বলে। আমরা সাধারণত 120/80 মিলিমিটার মার্কারি পর্যন্ত সঠিক বা পরিমিত রক্তচাপ ধরে থাকি। তার উপরে গেলেই আমরা বলি যে রক্তচাপ বেড়ে গেছে, এবং সাধারণত 130/80 বা 140/90 উপরে গেলে আমরা বলে থাকি যে এই লোকটি উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, উচ্চ রক্তচাপ কাদের হতে পারে? বর্তমানে উচ্চ রক্তচাপ হচ্ছে একটি অন্যতম প্রধান নন কমিউনিকেবল ডিজিজ বা লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে অসংক্রামক ব্যাধি। লাইফস্টাইল রিলেটেড ডিজিজ মানে হচ্ছে আমাদের জীবনযাপনে যে বদভ্যাসগুলোর ফলে যে সমস্ত রোগ তৈরি হচ্ছে, তার মধ্যে অন্যতম প্রধান দুইটি রোগ হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ দেখা যায় সারা পৃথিবীতে 13-14% মৃত্যু এবং প্রায় 53% কার্ডিওভাস্কুলার ডেথ বা হৃদরোগ এবং অন্যান্য রোগের জন্য মৃত্যুর জন্য দায়ী। যাদের ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক ইতিহাসটি প্রকট, অর্থাৎ বাবা মা ভাই বোনের উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি। পুরুষদের ক্ষেত্রে মহিলাদের চাইতে সম্ভাবনা বেশি। বয়স যত বাড়তে থাকে উচ্চ রক্তচাপের ঝুঁকিও তত বাড়তে থাকে। যেহেতু আমি আগেই বলেছি যে জীবনযাপনের কিছু বদভ্যাস দায়ী, তার মধ্যে অতিরিক্ত লবণযুক্ত খাবার গ্রহণ, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার, ফাস্টফুড গ্রহণ, ধূমপানের অভ্যাস, মদ্যপানের অভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন বা অতিরিক্ত স্ট্রেস বা কাজের ঝুঁকি, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, এই সমস্ত কিছুই কিন্তু উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে অথবা এটাকে অনিয়ন্ত্রিত মাত্রায় নিয়ে যেতে পারে। তাহলে উচ্চ রক্তচাপের ঝুঁকিগুলো কী এবং কেন হয়? আমি শুরুতেই বলেছি যে আমরা উচ্চ রক্তচাপকে একটা পানির প্রবাহের সাথে তুলনা করতে পারি। তাহলে আমাদের রক্তনালীর মধ্য দিয়ে যে রক্ত চলাচল করছে, যদি এটার গতি অত্যন্ত বেশি হয়, তাহলে কি হবে? হয় রক্তনালীটা শক্ত হয়ে যাবে বা স্টিফ হয়ে যাবে, যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, অথবা যদি হঠাৎ করে খুব বেশি রক্তচাপ বেড়ে যায়, তাহলে রক্তনালীটা ছিঁড়ে যাবে, যেটাকে আমরা বলি ব্লাড ভেসেল রাপচার।
উভয় ক্ষেত্রেই যে ঘটনা ঘটতে পারে, রক্তনালী ব্লক হয়ে গেলে বা রক্তনালী ছিঁড়ে গেলে যদি এই ঘটনাটি মস্তিষ্কে ঘটে তাহলে স্ট্রোক হবে, যদি হার্টে ঘটে তাহলে হার্ট ফেইলিওর বা হার্ট অ্যাটাক হবে, যদি কিডনিতে ঘটে তাহলে কিডনি ফেইলিওর হবে, যদি চোখে হয় তাহলে অন্ধত্ব, যদি পায়ে হয় তাহলে পায়ে গ্যাংগ্রিন বা অ্যাম্পুটেশন হতে পারে। তাহলে আপনি চিন্তা করেন যে একটা লোক যার অল্প বয়সে রক্তচাপ ধরা পড়লো, সে যদি এটা নিয়ন্ত্রণ না করে তাহলে অতি অল্প সময়ের মধ্যে সে পক্ষাঘাতগ্রস্ত হতে পারে, তার কিডনি বা চোখ বা হার্ট নষ্ট হয়ে যেতে পারে, ফলশ্রুতিতে হয়তো বা বাকি জীবন তাকে শয্যাশায়ী হয়ে কাটাতে হবে এবং সে তার নিজের জন্যে, তার পরিবারের জন্যে এবং দেশের জন্যে একটি বোঝায় পরিণত হবে। কাজেই আপনারা যখন বলেন যে আমার তো কোনো সমস্যা তৈরি করছে না, আমি ওষুধ কিনে নিব, আমার মনে হয় আপনার উত্তরটি আপনি পেয়ে গেছেন। আমরা উচ্চ রক্তচাপকে বলে থাকি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। যতক্ষণ পর্যন্ত সে এইসব জটিলতা তৈরি না করছে ততক্ষণ পর্যন্ত ভিতরে ভিতরে সে আপনার ক্ষতি করে যাবে, আপনি কিচ্ছু বুঝবেন না। বাট একবার যখন এই জটিলতাগুলো তৈরি হয়ে যায় তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আর করার কিছু থাকে না। বাকি জীবন হয় আপনাকে বিছানায় কাটাতে হবে, অথবা প্রতিনিয়ত ডায়ালিসিস করতে হবে, অথবা আপনাকে হৃদরোগের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে। কাজেই এগুলো থেকে বেঁচে থাকতে চাইলে আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ কোনো রোগ হওয়ার আগেই সেটাকে নিয়ন্ত্রণ করা জরুরি। তাহলে আসি আমাদের পরবর্তী প্রসঙ্গে, যে বাংলাদেশে বর্তমানে উচ্চ রক্তচাপের কী অবস্থা এবং সারা পৃথিবীতে আমরা কীরকম ঝুঁকিতে আছি। বর্তমান পৃথিবীতে প্রায় 130 কোটি লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। বাংলাদেশে যদি আমরা তাকাই তাহলে প্রতি 5 জন বা প্রতি 4 জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। এবং আমাদের উচ্চ রক্তচাপের যে নিয়ন্ত্রণ, সেই জরিপ বা সেই ডেটাটাও কিন্তু খুবই আশঙ্কাজনক। 50% বেশি লোক জানে না যে তাদের উচ্চ রক্তচাপ আছে। 75% লোক তারা নিজে নিজে অনুমানের ভিত্তিতে ওষুধ খেয়ে যাচ্ছে এবং শেষ অবধি 15%-এরও বেশি লোকের উচ্চ রক্তচাপ সুনিয়ন্ত্রণে আছে। তাহলে আপনি দেখেন যে প্রায় 85% লোকেরই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই এবং সেটার ফলাফল কি ভয়াবহ হতে পারে। কিভাবে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করব এবং আমাদের কী করা উচিত? জীবনযাপনের যে অভ্যাসগুলো জরুরি তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। লবণের পরিমাণ সীমিত করতে হবে। প্রতিদিন আপনার যত খাবার আপনি খাচ্ছেন তার মধ্যে 1 চা চামচের বেশি লবণ রাখা যাবে না। অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন ফাস্ট ফুড, চিপস, ক্র্যাকার্স এগুলো আপনাকে বাদ দিতে হবে। ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে অবশ্যই পরিত্যাগ করতে হবে। প্রতিদিন আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে এবং সম্ভব হলে সপ্তাহে অন্তত 5 দিন 30 ঘন্টা আপনাকে দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করতে হবে। যদি এর চাইতেও ভারী ব্যায়াম করতে পারেন তাহলে তো আরও ভালো। আপনাকে যে কোনো ধরনের স্ট্রেস পরিহার করতে হবে এবং রাতে 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা রাখতে হবে। আমাদের এই আধুনিক যুগে ডিভাইস আসক্তির জন্যে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে সারা রাত আমরা জেগে থাকি, সারাদিন আমরা পড়ে পড়ে ঘুমাই, বাট এটা আমাদের শরীরের জন্য খুবই খুবই খারাপ একটা অভ্যাস। রাতে জেগে থাকলে কর্টিসল বলে একটা হরমোন বেড়ে যায়, যেটা পরবর্তীতে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স, স্থূলতা, ডায়াবেটিস, প্রেশার এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। কাজেই রাতের পর্যাপ্ত ঘুমের কোনোই বিকল্প নাই। তাহলে এগুলো যদি হয় আপনার লাইফস্টাইল রিলেটেড যে ব্যাপার আমরা অ্যাডপ্ট করতে পারি, তার বাইরে আর কি, আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আপনি বছরে 1 বার বা 2 বার, সম্ভব হলে আরও বেশি, আপনার রক্তচাপটি মাপানোর ব্যবস্থা করবেন। উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে নিয়মিত ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, ওষুধ নিয়মিত খাবেন এবং রেগুলার ফলো আপে যাবেন। শেষে গিয়ে আমি আরও কিছু কথা বলছি যে আমি একজন হরমোন বিশেষজ্ঞ হয়ে উচ্চ রক্তচাপ নিয়ে কেন কথা বলছি। এখন বর্তমান যে সায়েন্টিফিক ডিসকভারি সেটা প্রমাণ করেছে যে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের একটি জানা কারণ আছে বা সেকেন্ডারি একটি কারণ আছে, যেটা নিয়ন্ত্রণ করলে বা যেটা ট্রিটমেন্ট করলে উচ্চ রক্তচাপ ভালো হয়ে যেতে পারে। এরকম একটি কারণ হচ্ছে হরমোনজনিত হাই প্রেশার। দেখা যাচ্ছে যে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম বলে একটি রোগ আছে, যেটাতে অন্তত প্রতি 3 জনে 1 জন উচ্চ রক্তচাপের রোগী এই রোগে আক্রান্ত এবং এটা নির্ণীত হলে এটা পুরোপুরি নিরাময়যোগ্য বা নিয়ন্ত্রণযোগ্য। আমাদের কিডনির উপরে টুপি আকৃতির একটি গ্রন্থি আছে, যেটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি। সেখান থেকে কিছু হরমোন আসে, যে হরমোনগুলো অধিকাংশ ক্ষেত্রে হরমোনজনিত হাই প্রেশার তৈরি করে থাকে এবং কারো যদি অল্প বয়সে হাই প্রেশার হয়, অনিয়ন্ত্রিত হাই প্রেশার হয়, 3 বা ততোধিক ঔষধ লেগে থাকে,
পারিবারিক ইতিহাসটি অত্যন্ত প্রকট হয়। রক্তে যদি লবণ বিশেষ করে পটাশিয়ামের ঘাটতি দেখা যায় তাদের ক্ষেত্রে অবশ্যই হরমোনজনিত হাই প্রেশার আছে কিনা এটা পরীক্ষা করে দেখতে হবে। সর্বশেষ আপনাদের যে তথ্যটি আমি দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা ই ব্লক 609 নম্বর রুম, সেখানে একটি হরমোনজনিত হাই প্রেশারের ক্লিনিক প্রতি সোমবার দিন পরিচালিত করে থাকি। আপনারা কেউ যদি হরমোনজনিত হাই প্রেশারে পরীক্ষা করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন বা যোগাযোগ করবেন, অবশ্যই আমি উত্তর দিতে খুশি থাকব। কাজেই আজকে আর এই পর্যন্তই আমার বক্তব্য রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।